আচ্ছা, আপনার ভয় লাগে না? সবাই বলে যে বিদেশে বাচ্চারা গেলে নষ্ট হয়ে যাবে, ও যদি ড্রাগস করে, ও যদি মদ খায়, ও যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বখাটে ছেলে হয়ে যায়, এগুলোর ভয় লাগে না? আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি ওকে যখন ড্রপ করতে যাই, আমি অস্ট্রেলিয়া ওর সাথে গিয়েছিলাম। সো আই হ্যাভ বিন দেয়ার। আমি দেখেছি ওখানে সবকিছুই খুব এভেইলেবল। তার মানে কোথায় দাগটা কাটতে হবে, এটা তোমার বাচ্চা বা আমার বাচ্চা বা আমাদের বাচ্চারা কি শিখে এসছে, কোথায় ইটস নো ইজ আ নো, তাই না? আমার বাচ্চাটা জানে যে এই কাজটা করা যাবে না। মা বাবা বা ফ্যামিলি হুএভার ইট ইজ ট্রুলি যেটা বিলিভ করে যে এই কাজটা খারাপ, তো সেই জিনিসটা যদি বা এই কাজটা করলে ওর সাফারিংসটা আলটিমেটলি ওরই হবে, ওর সাফারিংস একসময় আমার সাফারিংস হবে। তো মিনিমাম রেসপন্সিবিলিটি যদি একটা বাচ্চার মধ্যে থাকে, সে ড্রাগস করবে না। Hi everyone, I'm Tazrian. Welcome to In Pursuit. This is our podcast, but আমরা জানি না এটা কত নম্বর এপিসোড, কারণ এখন এডিটিং এর কাজ শেষ হচ্ছে না। সো যেটা সবচেয়ে সুন্দর সেটা আমাদের ফার্স্ট এপিসোড হবে। সো আপনারা যদি এটাকে সবচেয়ে সুন্দর না মনে হয়, নেক্সট এপিসোড গুলো দেখে দেখে ফাইন্ড আউট which one is the nicest. সো আমাদের সাথে আজকে আছে নিশা আপু। নিশা আপু হচ্ছে আমাদের একজন স্টুডেন্টের মা। স্টুডেন্টটা গিয়েছিল অস্ট্রেলিয়া পড়তে, এবং এটা একটা খুব মজার ঘটনা। ওনাকে ডাকার পিছনে ইউজুয়ালি সবাই স্টুডেন্টদেরকে ডাকে, বাট আমার স্টুডেন্ট তো অস্ট্রেলিয়া চলে গেছে, ওনার টাইম হবে না আমাদের সাথে কথা বলার। বাট আপা ওয়াজ কাইন্ড এনাফ, ওনার সাথে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি শি ইজ মাই এক্স কলিগ, অনেক সিনিয়র এক্স কলিগ ছিল দেখে উনি আমাকে পাত্তা টাত্তা দিত না, আমি তখন একদম এক্সিকিউটিভ লেভেলে ছিলাম। সো তারপরে ওনার সাথে আমার একদিন দেখা হয়, দেখা হওয়ার পরে শি ফাইন্ডস আউট দ্যাট I have an education placement in this agency. So তখন আপু আমার এখানে আসে। It's not like সে মানে জাস্ট বিকজ আমাকে চিনে দেখে আমার কাছে এসে, উনি কিন্তু আরো কয়েকটা এজেন্সি ভিজিট করে তার ডিউ ডিলিজেন্সের পরেই আমার সাথে এসে কাজটা করেছে। এখন তার ছেলে ইজ ইন অস্ট্রেলিয়া। হাই আপু, কেমন আছেন? হ্যালো তাজিয়ান, গুড টু মিট ইউ ওয়ান্স এগেইন। যদিও আমরা অনেক ক্লোজ টু ইচ আদার, রাইট। তারপরে দেখা কম হয়। হ্যাঁ, কেন দেখা কম হয়? এগেইন ইটস অল অ্যাবাউট লাইফ, না? তুমি তোমার মতো করে ব্যস্ত, আমি আমার মতো করে ব্যস্ত। আপনি যদি এটা আপনার মানে কি করেন এখন? আমি তো জানি আপনি কি করেন, বাট আমি চাই সবাই বুঝুক যে ওয়ার্কিং মাদার মানে কি পরিমাণ টাইম যায় আপনার সকাল থেকে সারাদিন, আপনি কি করেন? আমার একটু আগেরটাই বলি, আমি সারা জীবনই কাজ করেছি, কাজ করবারই কথা সবার মতোই। আমার বাচ্চার যখন ৩ মাস হয়ে গেল, তখন থেকে আমি অফিস করি। সো টিল মানে 14 ইয়ার্স ও যখন বাংলাদেশে পড়াশোনা করেছে, আমি ওয়ার্কিং মাই ছিলাম। আমি সকালবেলা টুক করে আমার ছেলেকে স্কুলে রেখে ওকে পিক আপ করবার জন্য আরেকজন ছিল, তারপরে তা তো অফিসে টাইমিং। আমি যেহেতু একটা প্রাইভেট জব করি, আমার অফিসে ওই রকম বাধা ধরার সময় নাই। কিন্তু ডেফিনেটলি আমার কাজের প্রায়োরিটিটা অনেক মানে একদম টপমোস্ট প্রায়োরিটি। লম্বা সময় থাকি, তো এর মধ্যেই বাচ্চার বিষয়টা আমি যদি ছোটবেলার কথা বলি, আমি ওকে নিয়ে ডাইনিং টেবিলে ওকে নিয়ে পড়তে বসাতাম, সো দ্যাট আমি কাজ করতে করতে আমার বাচ্চাটা কি পড়ছে বা আসলে কি পড়ছে একটু চোখের সামনে দেখতে পাই। রাইট। আপনার হচ্ছে ইয়ে আপনার ছেলে কি কখনো হচ্ছে ডে কেয়ারে গিয়েছিল? না, কখনো। সো তাহলে আপনার এবং স্কুল কোনো আওয়ার্সের মেয়েদের কাছেও আমি কখনো রাখি নাই। সরি, শব্দটা মেড হবে না, অবশ্যই আমাদের ডোমেস্টিক হেল্প যারা তাদের কাছে রাখি নাই। এই কারণে আমার মনে হয় যে একটা বাচ্চার জন্য ফ্যামিলি খুব বড় বিষয়। সো ফ্যামিলি মেম্বার্সদের কেউ না কেউ সাথেই ছিল, কখনো আমার মা, কখনো আমার মাঝি। সো ইন দ্যাট কেস হচ্ছে আপনার বাচ্চা ওয়াজ ভেরি ওয়েল প্যাম্পার্ড, একদম একটা কমফর্ট সিচুয়েশন। সেখান থেকে সে এখন কিভাবে কোপ করছে? একা না পুরা? হ্যাঁ, ও তো আসলে একা বাচ্চাই এবং সবসময় দেখেছে মা কাজ করে। আমাদের আলটিমেটলি এই পার্সুটের সূত্রে এবং তাজরিয়ানের সূত্রে আমার ছেলে লাস্ট 1 বছর অস্ট্রেলিয়াতে। আমাদের দুজনের জন্যই একটা এক্সপেরিয়েন্স হয়েছে। ও এক্স্যাক্টলি যে প্রশ্নটা হলো, তুমি যেটা বলতে চাচ্ছ, আমরা দুজনেই ভেবেছিলাম যেহেতু আমি কাজের সূত্রে মাঝে মাঝে বাংলাদেশের বাইরে যাই বা ও অনেকটা সময় হয়তো আমার মায়ের বাসায় থাকছে, আমাদের ধারণা ছিল যে আমাদের একা থাকাটা খুব একটা নতুন কিছু হবে। কিন্তু একদম সত্যিকার অর্থে বলি যে খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স আমার এবং আমার বাচ্চা। আমি আমার বাচ্চার হয়েই বলতে পারি, কারণ আমরা দুজনেই খুব খোলামেলা এই বিষয়টাতে আলাপ করেছি লাস্ট 2-3 মাস। আমরা ভাবতেও পারি নাই যে কষ্ট হয়, আমারও খুব কষ্ট হয়, আমার বাচ্চাটারও। আমি একদম মানে অবাক হয়ে যাই যখন আমার ছেলে একা থাকার পরেও বলে মা একা থাকার অনেক কষ্ট। কষ্টটা তো আছেই। এখন কি আপনার মনে হয় যে লাস্ট 1 ইয়ারে আপনার হচ্ছে ছেলের সাথে আপনার বন্ডিংটা আরো বেটার হয়েছে? অবশ্যই, অবশ্যই। কারণ আহ,
আগে আমার মাথায় ছিল বাসায় যে আমি ওকে পাবো, বড় ভাবছে মা একটা সময় আসবে। এখন যেহেতু জানি যে না, সবকিছুর মধ্যে দিয়ে সুবিধা অসুবিধা, পড়াশোনা, ওর কাজ, ওর নিজের সবকিছু করার মধ্যে, বা আমি কি করছি এক্স্যাক্টলি আমারও কিছু কথা আমার ওর সাথেই শেয়ার করা হয়, এটা অনেক অনেক বড় বন্ডিং হয়েছে। বরঞ্চ আমি মেন্টালি অনেক বেশি ডিপেন্ডেন্ট এখন ওর কাছে। ও কি আপনার মনে হয় যে ও ওখানে যাওয়ার পর একটু ম্যাচিওর হয়েছে? এখানে তো অনেক ব্যাপার ছিল, নানির আদরে বড় হওয়া একটা বাচ্চা। সো আমার মনে আছে ওর সাথে যখন আমি কাজ করছিলাম, যে আমি ওকে এত বকা দিতাম, ভাই তুমি এসপি ঠিক করে লিখো, এত তোমাকে 500 ওয়ার্ড লিখতে বলছে, তুমি কেন 200 ওয়ার্ড লিখছো, এরকম করে আমি সারাক্ষণ বকার উপর রাখতাম। বিকজ আপনি আমাকে ওই রাইটটা দিয়েছেন, আমি ওই বকাটা দিতে পারতাম ওকে। আর বলে আমি সব স্টুডেন্টদেরকে বকা দিই। বাট এই বকাটা খুব জরুরি, আমি অন্যদের বলবো ইউ কিপ অন ডুইং ইট, অ্যাট লিস্ট গার্জিয়ানদের বোঝায় পাবো না, ওই জিনিসটার জন্য ওকে যে আমি যেভাবে আমার মনে হয়েছিল, আমার একটা টাইমে মনে হচ্ছিল যে ছেলেটা মনে হয় ওখানে এয়ারপোর্টে গিয়ে কান্না করা শুরু করে মার কাছে ফেরত যাবে, কারণ কাজগুলো সব তো মাই করেছে। যে ওর জানে না, আমি যদি জিজ্ঞেস করি তোমার পাসপোর্ট কই, মাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার পাসপোর্টের তোমার খবর নেই, তোমার ওলেভেলস এর রেজাল্ট তুলেছো, মা মনে হয় তুলেছে, জানাচ্ছি। সো এটা ছিল আমার ওর সাথে কনভারসেশন লিমিটটা, আমার একটুকুই থেমে যেত, তারপর পুরোটুকু আমি আপনার সাথেই বলতে গেলে সব কাজ করেছি। সো ওই জন্য আর কি আমার কাছে মনে হয়েছে ও তো মানে একদম পুরাই ডিপেন্ডেন্ট অন ইউ আর ওর নানি। সো নানুর সাথে এত ক্লোজ ছিল। সো এখনো কি হোক রান্না বান্না করতে পারে? আমি বলি এইটাই হচ্ছে আমাদের দেশে, আমার ছেলেকে যদি আমি একটা এক্সাম্পল হিসেবে নিই, আমাদের সবারই তো এখন একটা দুটা বাচ্চা, সো আমরা সব বাবা মাই অনেক প্যাম্পারিং করি আমাদের বাচ্চাদের, হ্যাঁ। সেখানে হয়তো কখনো কখনো ভুল হয়ে যায়, আমাদেরই ভুল হয়, বাচ্চাদের তো কাইন্ড অফ কাদামাটি না, আমরা যা শেখাবো। তো আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদিও শেখানো উচিত ছিল রান্না বাড়ার, টুকটাক নুডলস করা বা স্যান্ডউইচ করা, এগুলো সে পারত, কিন্তু আসলে এগুলো তো বেসিক লাইফ স্কিল, এইটুকু জানতে হবে, এইটা আমার ছেলেকে আমি একটু চেষ্টা করেছি শেখানো। কিন্তু এখন আমি বলবো যেটা আমার মনে হয় আমাদের বাচ্চারা যারা দেশের বাইরে আছে সবার জন্যই কমন, হঠাৎ করে আমার বাচ্চাটা এখন জানে কাজ করতে হবে, জানে পড়াশোনা করতে হবে, অস্ট্রেলিয়ায় পড়াশোনাটা যথেষ্ট পরিমাণ নজর রেখেই করতে হয়। তারপরে ও জানে ওর বিলস পে করতে হবে, ও জানে ওর রান্নাটা করতে হবে, ও জানে ওর কাপড়টা ধুতে হবে। সো আসলেই ওয়ান ফাইন মর্নিং সে দেখছে যে সব কাজই ওর নিজের করতে হবে, এবং প্রথম দিকে খুব খুব কঠিন একটা সময় পার হওয়ার পরে বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, যেহেতু ওরা নিজেদের মতো করে নিজেকে আচ্ছা, আমি বারবার বাচ্চা বলছি, আপনার ছেলের বয়স কত? আমার ছেলে তো আমার কাছে বাচ্চাই, ওর 20 শেষ হয়ে যাবে, 29 যায়। 20 year old ও প্রথম হচ্ছে রান্না বান্না শুরু করলো 19 থেকে? না, ও ও লেভেলসের পরপরই টুকটাক বাসায় ডেফিনেটলি এই লাইফ স্কিল গুলো শেখানোর দায়িত্ব তো মায়েরই। ও স্যান্ডউইচ করতে পারতো, নুডলস করতে পারতো, বা এই ধরনের স্যান্ডউইচ নুডলস তো বাঙালি বাচ্চার 1 বছর পার হওয়ার কথা না। ও কি ভালো রান্না করে এখনো শিখে? এখনো সবই পারে, কারণ কি ও একটা ইন্টারেস্টিং কথা বলেছে যেটা ইট গোজ উইথ মি অ্যাজ ওয়েল। রান্না বাড়াটা কিন্তু অনেক রিল্যাক্সিং, এই যে এত মেন্টাল স্ট্রেসে থাকতে হয় বা ফিজিক্যাল স্ট্রেন্থে মানে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, ইউনিভার্সিটি কাজ, বাসা পরিষ্কার করা, যখন রান্না করতে যায় ডেফিনেটলি ওর কাছ থেকেই আমার শোনা অনেক রিল্যাক্স ফিল করে, এবং মাশাআল্লাহ এটা ভালো পারে, এবং পারা উচিত। আমাদের একটু দেরি হয়ে যায় শেখাতে। আসলে ও আমাকে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে যে মা, আমরা আসলে একদম বাচ্চাদের যেভাবে তোমরা বড় করো, এটাতে আমাদের অনেক কিছুই জানা হয় না। আসলে স্ট্রিট স্মার্ট হওয়ার জন্য পরিস্থিতিটাকে অনেক সময় ছেড়ে দিতে হয়, সেটা হয়তো আমার দেরি হয়েছে, স্টিল আমি ম্যানেজ করতে পেরেছি। আমার তো মনে হয় যে আপনি আরো আর্লি পাঠিয়েছেন, কারণ এ লেভেলস এর পরে, মানে আমি নিজেও এ লেভেলস এর পরে গিয়েছি, আমার থেকে বেটার অবস্থায় আপনার ছেলে ছিল। কারণ আমি যখন গিয়েছি আমি হচ্ছে কাঁচা মুরগি ধরে কান্না করেছিলাম, কারণ আমাকে আরো প্যাম্পার করে বড় করা হয়েছে। আমি রান্নাঘর চিন্তামই না, আমি রান্নাঘরে কোনো ঢুকি নেই। তো সেখান থেকে ও যে নিজের স্যান্ডউইচটা বানাই খেতে পারতো, আমার মনে আছে আপনি যাওয়ার সময় মনে হয় হাড়ি পাতিল সব কিছু দিয়ে গেছিল। হ্যাঁ, সো ওখানে তোমার নিজের কি মনে হয় না যে তুমি যখন নিজে সব করতে পারছো, তখন একটা সেলফ স্যাটিসফ্যাকশন ছিল? অনেক স্যাটিসফ্যাকশন। ওখানে গিয়ে আমি প্রথম যখন 20 জনের রান্না করে খাইছি, আমার আমলে তো হচ্ছে কলিং কার্ড দিয়ে আম্মুকে ফোন করতে হতো। আমি আম্মুকে কলিং কার্ড দিয়ে ফোন করে আম্মুকে বলছি, দেখাতে পারছি না মুরগিটা, আম্মু মুরগিটা কেমন জানি পানিটার উপরে লেয়ার একটা দেখা যাচ্ছে,
তখন আম্মু আমাকে বলছে তার মানে এটা হয় নাই। সো তারপরে আমি ওইটাই আমার গেস্টকে খাওয়ালাম। আর আমার গেস্টটা অনেক ভালো ছিল, ওখানকার সব বাঙালি ভাইয়া আপুরা ছিল, ওরা সিনিয়র ভাইয়া আপুরা, ওরা খুব ভালো ছিল। ওরা তারপর আমাকে মুরগি স্যুপ নাম দিল, যে আমি মুরগি স্যুপ খাওয়াই, ভাত দিয়ে মুরগি স্যুপ খাওয়াই। সো ওইটার পরের থেকে তারপর যখন আমি অনেক ভালো রান্না করে আমি আমি তো অনেক ভালো রান্না করি এখন। সো ওই পুরোটাই আমি ওইটা অস্ট্রেলিয়াকেই ক্রেডিট দেবো, কারণ আসলে আমি হচ্ছে বাংলাদেশে থাকা অবস্থায় কখনোই রান্না বান্না করতাম না। অস্ট্রেলিয়াতে যাওয়ার পর আমি ফার্স্ট সবজি খাওয়া শিখছি, মাছ খাওয়া শিখছি, কারণ আমি একদম পুরো মানে ফার্মের মুরগি টাইপের একটা মানুষ ছিলাম, যে বাসার মধ্যে মুরগি ছাড়া মানে হবেই না। ভাত মুরগি ওয়াজ মাই থিং, বাসায় যদি টেবিলে মুরগি না থাকে আমি ওই খাওয়াই খাবো না। এরকম হয়েছে যে একটা নুডলস এর প্যাকেট লেফট ওভার ছিল, আচ্ছা ওটা ব্রেকফাস্টে খাবো, এরকম টাইপের করে ওই ফ্রোজেন বাসি খাওয়া খাবো আমি। সো ওখান থেকে ওই চেঞ্জেস গুলো আছে। সেখান থেকে তো আমার যতটুকু ধারণা যে আজকালকার বাচ্চারা আরো প্যাম্পার্ড, আমরা তো অত লাক্সারিয়াস লাইফ লিড করি নাই, ও স্কলাস্টিকের বাচ্চা। সো ওর তো হচ্ছে লাইফস্টাইল আমার থেকে আরো বেটার হওয়ার কথা। সো ও ওখানে গিয়ে কিভাবে শেয়ার হাউসে কোপ করছে, বাথরুম শেয়ার করা, ডাইনিং টেবিল শেয়ার করা, ফ্রিজের স্পেস শেয়ার করা, এগুলো কি ডিফিকাল্ট না? কারণ আমরা তো ছোটবেলা থেকে নিজেদের রুমে থেকে বড় হওয়া। ডিফিকাল্ট, কিন্তু আমার মনে হয় কি যে শুরুটা না আসলে আমরা আমাদের সোসাইটিতে ভাবি যে এই বয়সের একটা ছেলে বা মেয়ে কেন 18 বছর বা 20 বছরের একটা ছেলে বা মেয়ে, আমরা কিন্তু দায়িত্বগুলো দেই না। এটা আমি এখন ফিল করি। আমার আরো অনেক আগেই এই জার্নিটা শুরু করা উচিত, প্রত্যেকটা বাবা মারই শুরু করা উচিত যে না, ও নিজের জন্য একটা টিউশনিও হলেও করবে। লেটস টক অ্যাবাউট ফিনান্স আসবে, তাই না? আমি তো ওকে সব সাপোর্ট দিতে পারি না। আজকে এই যে তুমি বললে না যে আমি এই খাওয়াটা দিয়ে ব্রেকফাস্টটা করবো, ডেফিনেটলি তোমার ওখানে কোনো ক্যালকুলেশন আছে। এইটা আলটিমেটলি লাইফে খুব কাজে লাগে, যেটা আমরা যারা বাংলাদেশে, আমরা এই একটা সময় বুঝতে পারি যে আমরা আগে অনেক শুরুটা অনেক দেরি করে করেছি, নাম্বার ওয়ান। সো ইটস বয়স তো আর কিছুই না, ইটস অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে এক্সপিরিয়েন্সটা তোমার আগে হয়ে গেল, তুমি কিন্তু শিখে ফেললা যে কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো। সো এই জিনিসগুলো না আসলে দরকার। একটু কঠিন যদি হতে পারি, যদিও আমি পারি না, বিং আ মাদার আমার খুবই কষ্ট। এটা একটা মায়ের, আমি জানি না অন্যরা কে কি ভাবে, খুবই খুবই ভয়ানক কষ্ট। কারণ আমি একটা ভালো কিছু খেতে পারি না, আমি ভালো কোথাও যেতে পারি না, আমার অনেক জায়গায় যেতে হয়, কিন্তু ইন আ সেন্স আমি অনেক সময় যেটা করি, আমি বাচ্চাটাকে বিরক্ত করি। কোথাও গেলে আমি ওকে ভিডিও কল করি, ছবি পাঠাই, তারপরে কিছু খেতে গেলে আমার মা থেমে যায়, আমি থেকে যাই। লিটারেলি আমার বাসায় ইলিশ মাছটাও প্রপারলি এখন খাওয়া হয় বিকজ অফ দ্য বেবি, তাই না? কিন্তু ঠিক আছে, এইটুকুর বিনিময়ে যদি আমার বাচ্চাটা জার্নি আগে শুরু করেছে, সত্যি কথা, তার মানে ওর এক্সপিরিয়েন্সও আগে হবে। আমি তো সবসময় থাকবো না, বা আমরা তো সবসময় থাকবো না, সরি সিনসিয়ার বলেছি, হ্যাঁ, বাট ও তো ওর মতো করে জীবনটা ওর পাওয়া উচিত। ইটস এ সিঙ্গুলার আরেকটা মানুষ। আচ্ছা আপনার ভয় লাগে না? সবাই বলে যে বিদেশে বাচ্চারা গেলে নষ্ট হয়ে যাবে, ও যদি ড্রাগস করে, ও যদি মদ খায়, ও যদি পড়াশোনা ছেড়ে দিয়ে বখাটে ছেলে হয়ে যায়, এগুলোর ভয় লাগে না? আমি খুব ফ্র্যাঙ্কলি বলি, আমি ওকে যখন ড্রপ করতে যাই, আমি অস্ট্রেলিয়া ওর সাথে গিয়েছিলাম, সো আই হ্যাভ বিন দেয়ার। আমি দেখেছি ওখানে সবকিছুই খুব এভেইলেবল। তার মানে কোথায় দাগটা কাটতে হবে, এটা তোমার বাচ্চা বা আমার বাচ্চা বা আমাদের বাচ্চারা কি শিখে এসছে, কোথায় ইটস নো ইজ আ নো, তাই না? আমার বাচ্চাটা জানে যে এই কাজটা করা যাবে না। মা বা বাবা বা ফ্যামিলি হুএভার ইট ইজ ট্রুলি যেটা বিলিভ করে যে এই কাজটা খারাপ, তো সেই জিনিসটা যদি বা এই কাজটা করলে ওর সাফারিংসটা আলটিমেটলি ওরই হবে, ওর সাফারিংস একসময় আমার সাফারিংস হবে। তো মিনিমাম রেসপন্সিবিলিটি যদি একটা বাচ্চার মধ্যে থাকে, সে ড্রাগস করবে না। আমার মনে হয় বাংলাদেশিরা আর কিছু না করুক, আমরা ফ্যামিলি ভ্যালুস গুলো দেবার চেষ্টা করি। ড্রাগস একটা খুব ভয়ানক বিষয়, তো বা ওখানে অনেক কিছু এভেলেবিলিটি আছে, তাই না? তো ওখানে যে কি করতে হবে বা না করতে হবে, আমার তো মনে হয় মাশাআল্লাহ বাচ্চারা সামলাতে পারে। আসলেই যারা ফোকাস করে, মানে আমি বলবো যে অ্যাজ এ হিউম্যান, যারা ভ্যালুজে একটু বিশ্বাস করে, তারা এগুলো করবে না। 1 বছর পরে আমি আলহামদুলিল্লাহ আমি কনফিডেন্টলি বলতে পারি আমার বাচ্চা এই কাজগুলো করে না। হয়তো অনেক ভুল করে, অনেক কিছুই হয়তো দেরি করে করছে, বা আমার মনে হচ্ছে যেহেতু আমি খুব বারবারই বলছি যে আমি ওকে বদল করি, আমার মনে হয় ও টাইমলি কাজগুলো করছে না, বাট স্টিল একটা ধাক্কা খেতেও শেখে। ওর কি এখনো স্কুলে পাঠানো, মানে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য আপনার ঘুম থেকে উঠাতে হয়? না না না, অ্যাবসলিউটলি না, এখন না। অথচ 14টা বছর কিন্তু আমি এইটাই করেছি, কারণ আমাকে ওকে ড্রপ করে অফিসে যেতে হবে, আমি তো ওকে উঠালাম, তো এখনো কিভাবে উঠবে? তো শুধু
ইউনিভার্সিটির কাজ করছে না, ও তো কাজেও যাচ্ছে, ও তো ও কাজে করছে? হ্যাঁ, এটা খুব স্বাভাবিক। ও কি মানে হচ্ছে পুরো 20 ঘন্টা আওয়ার্স পাচ্ছে? ইন মোস্ট অফ দ্য কেসেস পায়, কিন্তু অনেক সময় পায় না, কারণ অস্ট্রেলিয়ায় এই বিষয়গুলো একটু জটিল হয়ে গেছে। তবে এই ব্যাপারে আমি খুব পজিটিভ একটা কথা বলি, অস্ট্রেলিয়ায় সবকিছু খুব নিয়ম মেনে, সেটা কাজ বলেন, ইউনিভার্সিটি বলো, যা হোয়াট এভার, ওদের রুলস মেনেই কাজ করতে হবে। যে আমি বাংলাদেশিরা আমরা যেটা মনে করি যে আচ্ছা আমি সামহাও ম্যানেজ করবো, সেটা ইউনিভার্সিটি হোক বা আমার কাজের জায়গা হোক, আমি একটু সময় দেরি করে গেলাম বা দেরি বা ডকুমেন্টেশনটা একটু দেরিতে করলাম, অস্ট্রেলিয়া নাই কোনো সুযোগ নেই। তার মানে কি, ওকে পড়াশোনাটা করতে হবে, ডকুমেন্টেশন কোনো পেপারস বা এই রিলেটেড কাজগুলো প্রপারলি করতে হবে, কাজ করতে হলে অন টাইমে পৌঁছাতে হবে, ইনফ্যাক্ট 45 মিনিটস আগে পৌঁছাতে হবে। তো এই জার্নিটা আমাদের দেশে আসলে হয় না, এবং আমরা খুব কম মানুষই চেষ্টা করি বা বুঝি যে টাইমটা মেনটেন করতে হবে। এগুলো এবার খেলা করে শিখে যাও, এটাই আমার লাভ। আচ্ছা, আপনার ভয় লাগে না আপনার ছেলে বিদেশি কারোর সাথে প্রেম করবে, বিয়ে করে ফেলবে, আপনার দেশে আর ফিরে আসবে না, আপনাকে ভুলে যাবে? মাদের মানে ছেলেদের মাদের মধ্যে একটা হেলিকপ্টার ফিল থাকে না, যে তারা সারাক্ষণ মনে করতে থাকে যে এই তো আমার ছেলে কারোর সাথে প্রেম করলো, আমার হাত থেকে ছুটে গেল। আপনি তো এমনিতে সারাক্ষণ যেভাবে বলছেন যে খাওয়া খেতে পারেন না, ভিডিও করে ছবি পাঠান, সারাক্ষণ তো আপনি আপনার বাচ্চার সাথে দূরে থাকলেও একদম টু অ্যাটাচ। এখন যদি ছেলে লাইফে একটা মেয়ে আসে, মেয়েটা যদি আপনার ভ্যালিউজ এর না হয়, যদি বাঙালি না হয়, যদি মুসলিম না হয়, তাহলে কি হবে? আমি একটা কথা বলি, আসলে আমি এটা কখনোই ভাবি না, কারণ আমার বাচ্চা তার লাইফ পার্টনার হিসেবে কাকে নিবে, এটা একটা ইন্ডিভিজুয়াল হিসেবে ওর দায়িত্ব, এটা ওর জীবন। আমার জীবনের ভালোবাসার প্রয়োজনে আমার ছেলেটা এবং তার ফ্যামিলি যখন হবে, ডেফিনেটলি যতটুকু ভালোবাসা দিবার, আমার কখনো ভালোবাসা কমে যাবে বা আমার ছেলের ভালোবাসা কমে যাবে, কখনোই না। কিন্তু ব্যক্তিগত জীবনে ও কি করবে আমি কখনো ভয়ও পাই না, চিন্তাও করি না, এটা ওর ডিসিশন। যেটা করবে আলহামদুলিল্লাহ, সেটা ওর সিদ্ধান্ত হবে। এটা আসলে সব বাপ মারা মানে না, কারণ মোস্ট অফ দ্য কেসে দেখা যায় আমরা তো সারা জীবন ধরে নাটক দেখে এসেছি যে বাবা মা মানছে না, এরকম করে না, না, ছেড়ে পালায় যেতে হচ্ছে। এই জিনিস আমার মাথায় কখনো আসেই নাই, কারণ আমার তো কিছু দায়িত্বের কাজ আমি করছি। ইন কোর্স অফ টাইম আমার বাচ্চার পড়াশোনা, তারপরে ওর চাকরি, ওর জীবন, ব্যক্তিগত জীবনে হাত গলানোটা বোধহয় আমার উচিত না, কারণ আমি ওকে এথিক্স এবং সাথে মোরাল, খুব থিন একটা লাইন, এই দুটো বিষয় বোধহয় ওর সাথে আমার বেশি কথা হয়। ইটস অল অ্যাবাউট হিম, না, ও কাউকে কষ্ট না দিলেই হলো, কাউকে কষ্ট না দিলে, সেটা ফ্যামিলি হোক, ও নিজের পরিবার হোক বা আশেপাশের কেউ না হোক, এইটুকু। আর তো বেশি আপনার কিছু এখান থেকে মানে মানে মাঝখানে শুনলাম যে বাংলাদেশে অনেক ডলার ক্রাইসিস ছিল, টাকা পয়সা পাঠানো অনেক ডিফিকাল্ট ছিল, এখন কি আপনি লিগ্যাল চ্যানেল মানে স্টুডেন্ট ফাইল সব সময় স্টুডেন্ট ফাইল। আমি একটু বলি, বাংলাদেশিদের ওখানে আমি ওখানে যাওয়ার পরে বুঝতে পারছি যে তাদের মধ্যে মনে করে যে টাকা পয়সা, সেটা লিভিং এর কষ্ট হোক বা ইউনিভার্সিটির কষ্ট হোক, এই টাকা পয়সার দুইটা বিষয় এত স্মুথলি হ্যান্ডেল করা যায় যদি একটা স্টুডেন্ট ফাইল থাকে, কারণ ওখানে সার্টেন অ্যামাউন্ট অফ মানি আমাকে লিভিং কস্টের জন্য অ্যালাউ করবে ব্যাংক, আবার আমি ইউনিভার্সিটির ডকুমেন্টেশন অনুযায়ী কোর্স ফিজও দেওয়া হবে। সো এইটা দি বেস্ট ওয়ে, যেটা লিগালি করা যায়। রেট কি বেশি পড়ে বাইরের মার্কেট থেকে? মানুষ যে বাইরের থেকে একে ওকে ধরে টাকা পাঠায়, এই যে এই জিনিসটাই তো ঠিক। প্রথম কথা, আমি কোনোভাবেই নিয়মের বাইরে যাব না। তো এবং এই প্র্যাকটিসটা যদি আমি শুরু করি, আমার ছেলে ভাববে যে আমার বহু ব্যাপারে নিয়ম ভাঙা যায়, তো আমি নিয়মের বাইরে কাজ করবো না। আর এই যে ডলারের ডিফারেন্স হবে, খুবই বরঞ্চ আরো বেটার হয় ব্যাংকে। তার থেকে বড় কথা, আমি নিয়মে আছি, আমার টাকাটা ঠিক মতো আমার ছেলে প্রপার চ্যানেলে পাবে, এই রিল্যাক্সেশন। আমি তো সবাইকে বলবো যে অবশ্যই স্টুডেন্ট ফাইল থাকা উচিত। আপনাকে এখন প্রতি মাসেই টাকা পাঠাতে হচ্ছে? না, মানে ও এখন নিজেরটা নিজে করে নিতে পারছে? একটা বড় পার্ট সে নিজেই করছে। মাশাআল্লাহ। তাহলে এখন হচ্ছে আপনার আর মানে পুরো ব্যাচেলার্স কমপ্লিট হওয়ার পর্যন্ত নেক্সট 2 ইয়ার্স ও আপনার লিভিং এক্সপেন্স নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না? কখনো কখনো আমি বলি কিছু সময় হয়তো সাপোর্ট লাগতে পারে, কারণ কি আসলে সবখানেই তো আমরা কিছু কিছু কাজের জায়গা, যেমন অস্ট্রেলিয়ায় কাজের জায়গার কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে, তো কখনো যদি কোনো প্রেশার পড়ে আমি তো আছি, তাই না? আচ্ছা, এখন যে এই যে সামার ব্রেকটা গেল, সামার ব্রেকটা থেকে ফুল টাইম কাজ করতে পেরেছে? মোস্টলি আচ্ছা, পুরো পুরো টাইমই ওখানে কাজ করতে, মানে কাজটা যে পাওয়া যায়? কাজ পাওয়া যায়, তবে হ্যাঁ অবশ্যই কম্পিটেন্ট হতে হবে, ওকে বেশ কিছু কোর্স করতে হয়েছে। মানে আমরা যেটা মনে করি যে এখান থেকে ওয়ান ফাইন মর্নিং একটা দেশে যাব, ওখানে আমার ক্যাপাবিলিটি দেখা হবে না, উই আর গোনা গেট দ্য জব, এইটা একদমই ভুল ধারণা। প্রত্যেকটা দেশেরই কিছু কাজের আমার তো ক্রেডিবিলিটি থাকতে হবে, ওই কোর্সগুলো করা থাকে। এই জার্নিটা একটু লম্বা, বাট দুইটা জিনিস শিখতে হয় আসলে। আমি অস্ট্রেলিয়ায় যেটা বুঝেছি,
রিজেকশন মানে শুরুর দিকে অনেক কাজের চেষ্টা করে বাচ্চারা, সবাই চেষ্টা করে, কারণ একটা বয়সের পরে বাবা মার কাছে হাত খরচের টাকা ছেলেরা মেয়েরা নিতে চায় না। তো হয় কি, এত কাজের জন্য ওর অ্যাপ্লাই করা অনেক রিজেকশন আসে, তখন হয়তো বাচ্চারা, আমি এটা আমার বাচ্চার কথা চিন্তা করে বলছি যে ওরা ভাবে যে আমরা বোধহয় পারছি না বা আমরা সামহাও ছোট হয়ে গেলাম। এই প্রসেসটা একটু কঠিন, একটু ধৈর্য ধরতে হবে। বাচ্চারা আমরা শেখাই যে অনেক ভালো রেজাল্ট করে, উই সে ও আচ্ছা ইউ ডিড দিস এন্ড উই আর হ্যাপি, ঠিক আছে, কিন্তু একই সাথে তুমি এটা পারো না বা তুমি এই মুহূর্তে এটা পারছো না, এইটা মেনে নেবার যে প্রসেসটা, এটা শিখে বিদেশে যাওয়া উচিত। কারণ ওখানে না আমার মামা একটা ফোন করে দিল বা চাচা একটা ফোন করে দিল, এই স্কোপটা নাই। সো কিছু রিজেকশন আসবে, রিজেকশনটা আসলে মেনে নিতে শিখতে হবে। এটা আমার ছেলেরও কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। এই যে রিজেকশন মেনে নেওয়া, কারণ আমরা যে জিনিসটা সবসময় ফেস করি, আরে ও তো পারে না, ওকে তো আমি দেখতেছি ও একটা কুমিল্লার একটা গ্রাম থেকে আসছে, আমি ওয়ান অফ দ্য বেস্ট স্কুল থেকে ঢাকা থেকে পড়েছি, ও চাকরি পাচ্ছে আমি কেন পাচ্ছি না। সো আমার মধ্যে একটা নেগেটিভ ফিলিং আছে, আমি কি আসলে ফেলিয়ার? মানে আমার তো মনে হতো যে আমি ওর থেকে বেটার স্কুলে পড়ছি, আমার প্যারেন্টিং ভালো, আমি ভালো সোসাইটিতে ছিলাম, আমার কেন জব হচ্ছে না? আমার কাছে এই জিনিসটাতে মনে হয় কি, আমরা যে জিনিসটা পারি না, উই ক্যানট স্টেপ আউট অফ আওয়ার কমফর্ট জোন। এটা আমাদের একটা, আমরা একটা শেলে বড় হয়েছি, আমিও, আমার মাও আপনার মতো আমাকে অনেক হেলিকপ্টার ওয়েতেই বড় করছে, যেখানটায় হচ্ছে আমার মা এখনো, আমি যদি হচ্ছে রাস্তা দিয়ে ওই পার থেকে ওই পারে যে ফোন রাখো রাস্তা একা একা পার করো না, কি না কি হয়ে যাবে, মানে এরকম ভাবে প্যানিক করে, এন্ড আই ফর অলমোস্ট। সো সেই জন্য আর কি বলছি যে এখান থেকে আমাদের যেটা হয় কি, আমরা কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে পারি না, অনেক কিছুই করতে পারি না। যদি আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসি, তাহলে আই থিঙ্ক আমাদের ওই ব্যারিয়ারটা কাজ করবে না। কারণ আপনি ওখানে যাওয়ার পরে যখন আপনার ছেলে জব পাচ্ছিল না, আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমি তো আপনার একটা কমিটমেন্ট দিয়েছি যে অস্ট্রেলিয়াতে জব আছে, তারপর ও জব পাচ্ছিল না, তারপর ওই দিক দিয়ে আমার ওই ইনটেকে আমার যারা অন্যান্য স্টুডেন্ট গেল জব পাচ্ছে না, আমি আবার আপনাকে সাকসেস স্টোরি গুলো বলছিলাম, তখন আমি আই রিয়েলাইজ যে আপনার হয়তো খারাপ লাগছিল যে কি ব্যাপার, আশেপাশের মানুষজন পাচ্ছে, ওর কোয়ালিফিকেশন তো তো মানে অত আমার ছেলের মতো ভালো জায়গা থেকে পাস করেনি, ও কেন পাচ্ছে, আমার ছেলে কেন পাচ্ছে না, আমি কোথায় ভুল করলাম? আপনি তো নিজেকে কোয়েশ্চেন করা শুরু করছিলেন। তো সেখান থেকে এখন আল্লাহর মতে ও যে একটা ভালো জায়গায় কাজ করছে, নিজের মানে নিজেরটা নিজে সাপোর্ট করছে। কিছুদিন আগে আমাদের একটা গ্রুপ কলে কথা হচ্ছিল, সে বলছিল যে মা তুমি চিন্তা করো না, আমি আমারটা ফাইন্যান্সিয়াল, তোমার এত স্ট্রেস নিতে হবে না। এই কথাটা শোনার জন্য আমরা 1 ইয়ার ওয়েট করছি যে ও 100% ডিপেন্ডেন্ট থাকবে না। আর আমি ওকে বললাম যে দেখো, তুমি তোমার ডিসিশনে যা করছো করো, এটা তোমার ডিসিশন, তুমি তোমার মাকে ইয়ে করো না, তোমার মা তোমাকে এতদিন ধরে হচ্ছে অনেক প্যাম্পার করে করে ইয়ে করছে, নাও ইটস ইয়োর টার্ন টু টেক রেসপন্সিবিলিটি, টেক ইয়োর রেসপন্সিবিলিটি, তোমার কারো রেসপন্সিবিলিটি নেবে। সেও খুব কনফিডেন্টলি বললো, মা তুমি রাখো তো, আমি আমারটা দেখে নিচ্ছি, আমি বুঝি। আমার যে শুনতে কি ভাল লাগছে যে হচ্ছে আরে বাচ্চাটা বড় হয়ে গেছে। সো আমি শিওর আপনার আরো ভালো লাগবে, আমি তো ওকে চিনি কয়েকদিন, আমি 2-3 বছর চিনি, সেটাতে আমারই মনে হচ্ছিল আরে আমি কিছু করছি, এরকম একটা সাকসেস ফিলিং আসছিল। এই যে তুমি ওই পয়েন্টটাতে আসি, যে বলছিলাম না যে শুরুতে দেখা গেছে যে যারা হয়তো আমি বলবো যে পড়াশোনার ক্ষেত্রটা হয়তো আলাদা, কিন্তু জীবনটা তো আসলে কিভাবে তৈরি করে, যেমন আমি রেসপন্সিবিলিটি নিব, আমার বাচ্চা শুরুতে যে স্ট্রাগল গুলা ফেস করেছে কিছুদিন আগ পর্যন্ত, ইভেন কেন এই রেসপন্সিবিলিটি নিব, কারণ প্রথম কথা আমরা বাংলাদেশি, বা আমি জানি না, বিং আ মাদার মোস্টলি আমরা যেটা ধরে নেই যে বাচ্চাদের আমরা সবকিছু শিখাবো, আমরা আসলে ভুলটা এখানেই করে ফেলি। আমরা বলতে পারি, কিন্তু একবারের জন্য ভাবা উচিত যে ও একটা আলাদা মানুষ, ও নিজের মতো করেই টুকটাক করে শুরু করুক। এই শুরুটা কিন্তু বাংলাদেশে হয় নাই, আমার জন্যই হয় নাই। ও কিছু নিয়ে চিন্তা করছে, আমি চিন্তা করে তাড়াতাড়ি সেটা স্কুলের এটা দরকার, আচ্ছা ঠিক আছে ও লেভেলসে কোন সাবজেক্ট নিবে, এ লেভেলসে কোন সাবজেক্ট নিবে, যদিও ওর প্রায়োরিটি ছিল, কিন্তু আসলে আমরা কি করি, আমরা বাচ্চাকে না একই সাথে নাচ গান কত কিছু শিখে, ওইভাবে কথা বলতে হবে, তারপরে তোমাকে বাবা এটা বলতে হবে, এই পর্যায়ে যে আমরা একটা বাচ্চাকে কিভাবে বসতে হবে, কিভাবে কথা বলতে হবে। এখন আমার মনে হয় কি, যদি আমি আমার বাচ্চাটাকে আবার শুরু করতে পারতাম সেই 2-3-4 বছর বয়স থেকে, ডেফিনেটলি আমি এগুলো আরো বলতাম না। আমার বাচ্চাটা একটু স্বাধীনভাবে ভাবুক, নিজেই স্বাধীনভাবে একটা জিনিস ফেলে দিয়ে ভাঙার পরে আবার একটা জিনিস তৈরি করুক, তাহলে বোধহয় ওর এই কষ্টটা হতো না এন্টায়ারলি। আর তুমি যেটা বলছিলা যে আসলে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখনও আমরা দেখেছি যে আমরা যারা একদম সরাসরি ঢাকা থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, তাদের সাথে থেকে আমার যারা বন্ধু, তারা হয়তো ঢাকার বাইরে থেকে এসছে, কিন্তু ওদের লাইফে না মা বাবা হয়তো ওইভাবে করে হাতে তুলে সবকিছু দেয়নি। সো ডেফিনেটলি ও আমার থেকে ভালো করবেই, কারণ ও স্ট্রাগলটা শুরু থেকেই জানে।
প্রথম কথা আমার সময় লেগেছে মেন্টালি এটা অ্যাকসেপ্টেন্সে। একইভাবে আমার বাচ্চার মতো হাজারো ছেলে মেয়েরা মেন্টালিটি তো নিতে হবে। আসলে বাইরে পড়তে পাঠাবো বিষয়টা, পড়াশোনাটা এক জিনিস, তার থেকেও বড় হেল্পফুল যে আমার বাচ্চাকে আমি যেটা বলি যে বাবা জীবন যুদ্ধে অনেক আগে নেমে গেছে, সো ইট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। আচ্ছা, একটু থেকে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন বললেন। সাধারণত যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা হচ্ছে মানে একটু খুব দেশপ্রেমিক টাইপের ভাবে কথা বলবেন। যেমন আপনি নিজে ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা, আপনার ছেলেকে কি বুঝে ইংলিশ মিডিয়ামে দিলেন, কি বুঝে বিদেশে পাঠালেন? এটা খুব একটা ম্যাসিভ বিষয়। আসলে আমার এটা সামহাও বিষয়টা আমার এবং আমার হাজবেন্ডের সূত্র ধরে। আমাদের দেশ তো আসলে এখন তো তার আরেকটা প্রসঙ্গে যেতে হবে, এটা তো একটা পেট্রিয়ার্কাল সোসাইটি। এখানে হাজবেন্ডরা যা বলে মূলত আমরা সেটাকে একটা বড় ভ্যালু করি, এখনো করি। তো করা হয়তো উচিত, বা দুজনের সমানভাবে ভ্যালু করা উচিত, শব্দটা হয়তো এরকম। তো এই যে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, এটা মূলত ওর বাবার সিদ্ধান্ত ছিল। আমি ভাবছিলাম যেটাই পড়ুক ও যাতে ভালো লাগে, হ্যাপি থাকে, আর সব থেকে বড় কথা বেসিক এডুকেশনটা ভালো হতে হবে। তো হ্যাঁ, অবশ্যই ওর স্কুলে ওর বেসিক এডুকেশন ভালো হয়েছে, কারণ ও লেভেল সিলেবাস ওর কোনো টিচার ছিল না, ওকে কোনো কোচিং এ দৌড়াদৌড়ি করতে হয়নি, ওই দিক থেকে বেটার। তারপরেও আমি বলবো যে সুযোগ কিন্তু সবখানেই আছে। বাংলা মিডিয়ামে পড়ে আমি কাজ করছি না, আমার জীবিকা তো আমি নিজেই করতে পারি আলহামদুলিল্লাহ। না, তাহলে আপনি ওকে হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে মানে পাবলিক ইউনিভার্সিটি গুলোতে কেন admission দেওয়া? প্রথম কথা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেত না, কারণ আমার ছেলে অ্যাভারেজ স্টুডেন্ট। ও পাবলিক ইউনিভার্সিটির যে পড়াশোনার বা পরীক্ষার যে অ্যাডমিশন টেস্টে আমার ধারণা সে পারতো না। ও যেমন ব্র্যাকে পরীক্ষা দিয়েছিল অ্যান্ড হ্যাঁ, ও চান্স পেয়ে গিয়েছিল। এইখানে একটা জিনিস কাজ করেছে কি, যে আমার ছেলে আলটিমেটলি বাংলাদেশেই ফেরত আসতে চায়, এখনো চায়। 1 বছর পরে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসতে চায়। একটা বিষয় আমার সাইকোলজিক্যালি আমার মনে হয়, আমার বাচ্চার কি কাজ করেছে আমি জানি না, একটা অবশ্যই অস্ট্রেলিয়া আমাদের থেকে জীবন, লাইফ স্কিল বা অন্যান্য কিছু শেখার সুযোগ অনেক বেশি। বাংলাদেশে যদি এখন থাকতো, সেই ইউনিভার্সিটিতে ঠিকই যেত, যদি গভর্নমেন্ট পাবলিক ইউনিভার্সিটি না হতো, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেত। বাসায় এসে কিন্তু ঘরেই ঢুকে পড়তো, ঘরে ঢুকে গরম খাওয়াটা খেত। তাহলে এই জীবনটা কি শুরু করাতে পারতাম? আমি জানি আমার ভুলের কারণে এই জীবনটা হতো। তো বারবার একই ভুল করবো? সো আমরা এটা নিয়ে কথা বলবো। সো আপনি তো মানে ওর ইউনিভার্সিটিতেও গেলেন, ক্যাম্পাস ট্যুরে গেলেন, ওরিয়েন্টেশনের সময় ছিলেন। আপনার ইউনিভার্সিটি লাইফের সাথে যদি কম্পেয়ার করেন, কারণ আপনি তো একটা প্রিভিলেজ বাংলাদেশের সবচেয়ে বড় ক্যাম্পাসে ইয়ে করেছেন, ওর ক্যাম্পাসটাও বড়। আমি ইউনিভার্সিটির নামটা বলছি না ফর প্রাইভেসি রিজনস, বাট ওর ক্যাম্পাসটা বিশাল একটা ক্যাম্পাস, ওখানে অনেক গ্রিনারি আছে, ওখানকার মানুষজন, ওখানকার স্টুডেন্ট, আর আপনার ইউনিভার্সিটি ডেজের কথা আপনি কোন রিলেট করতে পেরেছেন? ইজ ইট লাইক কোয়াইট সিমিলার? না না না, একদমই না, একদমই না। কারণ কি, একটা ইন্টারন্যাশনাল একটা অস্ট্রেলিয়া মূলত কি সারা পৃথিবী থেকে লোক পড়তে আসছে। তো আমি ওরিয়েন্টেশনে বা এরপরে আমি যখন দেখেছি বা এখনো যখন শুনি, টোটালি একদম ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার, বিভিন্ন কালচারের লোক আসছে। তো ওদের পড়াশোনার ভাবনা একরকম, সব থেকে কারিকুলাম ইজ টোটালি ডিফারেন্ট। সো পড়তেও হয় কিন্তু আর একভাবে। আমরা যদি পড়াশোনার কথা বলি, একদমই কারিকুলাম অন্যরকম। এটা মোর অ্যাসাইনমেন্ট বেস, ইয়েস, মোর প্র্যাকটিক্যাল লার্নিং, অনেক অনেক প্র্যাকটিক্যাল লার্নিং। আর কালচারালি যেহেতু অনেকগুলা মিক্সড অ্যান্ড ব্লেন্ড ওইখানে লোকজনের আছে, তো বন্ধুত্বটাও ওইরকম হয়। আচ্ছা, আপনাদের মানে যখন ছিল তখন কি আপনার টিচার, আমার তো মানে ঢাকা ইউনিভার্সিটির টিচারদের যখন রিলস দেখি, আমরা তো ওই সৌভাগ্যবান নেই সামনাসামনি ক্লাস করার, সো আমি যখন ওদের রিলস আমার দেখলেও ভয় লাগে, সবগুলা টিচার কেমন রাগি না রাগি। না না, বিষয়টা তাই না। যেমন কারণ আমাদের আমলে কিন্তু টিচাররা অনেক ফ্রেন্ডলি ছিল, আমরা টিচারদের সাথে পার্টিও করছি। আমি আমার ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে ছিল, আমি তো অনেকদিন আগে বের হয়েছি, আমি এখনকার কালচার ডেফিনেটলি বলতে পারবো না। আমার আমি যেটা ফার্মলি বলতে পারবো, ঢাকা ইউনিভার্সিটিতে যেটা হয় যে আমার যদি সাবজেক্টটা নিয়ে কোনো দ্বিধাও থাকে ভর্তির আগে, 18-19 বছর বয়সে যেটা হয়, তো সেইখানে টিচাররা এত সুন্দর করে বোঝাবে, মানে যদি কেউ আসলে টিচারের পড়ানোটা শুনতে চায় বা যেভাবে করে বোঝান, ডেফিনেটলি তারা 45-50 মিনিটস চোখ বন্ধ করে বসে থাকে। মানে অবশ্যই ওইটা ওই সময়ও হতো। তখন কি মুখস্থ করতে হতো? না না না, ভালো রেজাল্ট কোনো কালেই মুখস্থের বিষয় না। ভালো মুখস্থ জীবন জিনিসটা আমার খুব ভয় লাগতো, যেখানে বাংলা মিডিয়াম না, মানে যারা অ্যাভারেজ রেজাল্ট করবে তারা হয়তো মুখস্থ করে 10টা কোয়েশ্চেন শিখে, কিন্তু ভালো রেজাল্ট করতে হলে ডেফিনেটলি আলাদা কিছু দিতে হবে। আমি নিজে
সাধারণ স্টুডেন্ট, কিন্তু আমি কখনো মুখস্থ করার প্রয়োজন নেই। আচ্ছা, আপনি যে আপনি তো মাশাআল্লাহ অনেক দিন ধরে অনেক বড় পজিশনে কাজ করছেন, একটা সিএক্সও লেভেলে আছেন। সো এই লেভেলে পৌঁছানোর জন্য আপনার কি মনে হয় যে আপনার এডুকেশন কোনো কাজে আসছিল? অবশ্যই, কারণ কি আমি যখন আমার সাবজেক্টের সাথে হয়তো আমার কাজের কোনো মিল নাই, কিন্তু আমার এই কনফিডেন্সটা তো আমি আমার ইউনিভার্সিটি থেকে পেয়েছি। আমি যখন একটা ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলাম, ইয়াস আমি তো ওখানে কম্পিট করেই ভর্তি হয়েছি। তাহলে আমি আজকে যখন কাজ করছি, আমি যখন একটা কোনো সিদ্ধান্ত নিচ্ছি বা কোনো জায়গায় নিজেকে অফিসের জন্য বা আমার পুরো টিমের জন্য কাজ করছি, ওই কনফিডেন্সটা তো আমি ডেফিনেটলি আমার ইউনিভার্সিটি থেকে পেয়েছি। সো আমি বলবো যে আপনার ক্যাম্পাস এক্সপেরিয়েন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য একাডেমিক এক্সপেরিয়েন্স। কারণ আপনি যে সাবজেক্টে পড়াশোনা সেই সাবজেক্টে আপনি কাজ করছেন না, মাশাআল্লাহ ইউ আর এক্সেলিং ইন ইওর মানে ফিল্ড অফ ওয়ার্ক। এটার সাথে আপনার কিন্তু একাডেমিক নলেজে কোনো ইয়ে নেই, বাট ক্যাম্পাসের থেকে আপনি যে লেভেল অফ কনফিডেন্স হচ্ছে, যে হচ্ছে মানে আপনার সোশ্যাল স্কিলসটা যেটা আপনার হচ্ছে, সেই জিনিসগুলো আপনার এখন কাজে দিচ্ছে। সো আমি যেটা সবসময় সবাইকে এনকারেজ করি, সবাই চায় কি মানে কম খরচে যাওয়ার জন্য একটা ইনস্টিটিউটে ভর্তি হতে চায়, একটা ইউনিভার্সিটির ভ্যালু দিতে চায় না, বলে কি আমি তো এটা আইটি আমি কলেজেও পড়বো, আইটি আমি ইউনিভার্সিটিতে পড়বো, র্যাঙ্ক ইউনিভার্সিটির কি দরকার, ভালো ইউনিভার্সিটির কি দরকার, আমার তো দরকার হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকা। এরকম টাইপের অনেক রকমের মানুষই আমার কাছে চান। তাদের সবাইকে এনকারেজ করতে চাই যে আপনি যদি একটা ভালো ক্যারিয়ার বিল্ড করতে চান, একটা ভালো অ্যাম্বিয়েন্সের আপনি 2টা বছর মানে ধরেন মাস্টার্স এর লেভেলে গেলেও 2টা বছর তো আপনি কমিট করবেন। সো ওই 2টা বছরের এটাই আমি জানার জন্য আমি আপনার কাছে এই প্রশ্নটা করলাম, কারণ আপনি হচ্ছে মানে মানুষের ড্রিম থাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া। সো ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আপনার পড়াশোনাটা কি বেশি ইম্পর্টেন্ট ছিল না ক্যাম্পাস এক্সপেরিয়েন্স? না, আসলে এই দুইটা তো ডেফিনেটলি একটা ভ্যালু ক্রিয়েট করে। আরেকটা বিষয়, আসলে যত যত সময় যায় না কেন নিজের একটা বিষয় ওপেন থাকতে হবে, যে কারণ কি পৃথিবী এত দ্রুত টেকনোলজি থেকে শুরু করে সবকিছুতে এত দ্রুত আগাচ্ছে। আমি সেই কোন আমলে ইউনিভার্সিটিতে কি শিখেছিলাম, ইউ কিপ অন লার্নিং। আমি যেই বয়সেই থাকি না কেন, আমি যদি মনে করি আমি সব জেনে গেছি, আমার কোনো ভুল হয় না, আমার জানার কোনো প্রয়োজন নাই, যদি আমি একটা সার্টেন সময়ে, আমি অনেক বছর আগে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি, ওই সময় থেকে বের হয়ে যদি আমি নিজেকে মানে শেখার জায়গাটা যদি দরজা ওপেন না রাখি, তাহলে তো ভাই আমার ক্যারিয়ার ওইখানে শেষ, আমার জীবনেরও চাওয়া পাওয়া সব শেষ হয়ে যাওয়ার কথা। অতএব কোথায় পড়ছো, কোথায় কি এনভায়রনমেন্ট, ডেফিনেটলি অ্যাজ এ হিউম্যান বিইং এটা আমাকে হেল্প করেছে। কিন্তু সব থেকে বেশি হেল্প করে যে আমার দরজা খোলা, আমি অনেক নতুন কিছু শিখি, অবাক হয়ে যাই, কত কিছু শেখার আছে, এবং আমি বুঝি যে কত ভুল করছি, এটা এইভাবে করা যেত, ওইটা সবসময় চেষ্টা করি। ওকে, অন দ্যাট নোট আমরা আজকের পডকাস্টটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ নিশাপা আমাদের Thank you টাইম so much. দেওয়ার জন্য। My I honor. know I'm that very আপনার much honored. Very much honored. বিজি স্কেজুলের মধ্যে আমাদেরকে যে টাইমটা দিতে পেরেছেন। আর we wish your son every success, and ইনশাআল্লাহ আমরা Okay. নেক্সট টাইম যখন আপনার সাথে কথা বলবো আরো মজার কোনো স্টোরি নিয়ে কথা বলবো, we'll keep an update on your son's success. আমি and then আমি আমরা আমি কি একটা অ্যাডিশন করতে পারি? Sure. আমার মনে হয় যে এটা আমার বলতেও ভালো লাগে। আরেকটা বিষয়, যেহেতু আমাদের বাচ্চাদের প্রসঙ্গে কথা হচ্ছে, যে আমরা তো পড়াশোনা নিয়েই কথা বলেছি, আরেকটা জিনিস বাচ্চা-কাচ্চাদের মধ্যে আমরা দেখতে পারি, অ্যাটলিস্ট আমরা খুব খুশি হই, আমাদের বয়সী মানুষেরা খুব খুশি হয়, সেটা যখন বাচ্চারা সম্পর্কগুলো ভ্যালু করে। আজকেও যদিও জানে যে সে বিদেশে আছে, পড়াশোনা করছে বা কাজ করছে, কষ্ট করছে, কিন্তু তার মধ্যেও যখন ফ্যামিলির খবর নেয়, সবার খবর নেয়, এইটুকু যদি আমরা আমাদের বাচ্চাদের মধ্যে দিতে পারি না, যারা, আমি যেমন অনেক কষ্ট পাই, কষ্টের মধ্যেও কিন্তু আমার সব থেকে বড় আনন্দ যে না, আমার বাচ্চাটা স্টিল আমাদের কথা, আমাদের ফ্যামিলির কথা, কে কেমন আছে, ছোট বড়, কার কি প্রবলেম হচ্ছে, ফ্যামিলি ভ্যালুসটা থাকে, ওটা অনেক থ্যাঙ্কফুল একটা বিষয়। সরি আমি অ্যাডেড। No, it is a very good message. So on this positive message, call your mom, say hello. If you're watching this and আপনি যদি বিদেশে যেতে ইন্টারেস্টেড থাকেন, মাকে কনভিন্স করতে পারছেন না, এই মাটার কথাটা শোনায় দিলে হয়তো বা কাজে আসতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, you so সি ইউ much. অ্যাগেন, Thank you. বাই।